আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ সংবাদ শিরোনাম। কবে থেকে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, জানালো তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাক, ৩০ আসনে ভোটের ফল স্থগিত। নির্বাচনে জামাতের পরাজয়ে আমিরকে বিশেষ বার্তা প্রধান উপদেষ্টা ইউনূসের। এনসিপিকে ভোট দেওয়ায় ধর্ষণের অভিযোগ করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি তারেক রহমানকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আবার কবে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ। তখন তিনি বলেন, তা নির্ভর করবে আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর। এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্লেষক মহলে উঠছে নানা প্রশ্ন। আওয়ামী লীগ কি সত্যিই নিষিদ্ধ? যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে কোন আইনে? আর যদি না হয়ে থাকে তাহলে এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কী? আজকের প্রতিবেদনে আমরা চেষ্টা করব বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করতে। আইনি দিক, রাজনৈতিক কৌশল এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে। প্রথমেই পরিষ্কার করা প্রয়োজন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রয়েছে নির্দিষ্ট আইনি কাঠামোর মাধ্যমে। সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল গঠন ও রাজনীতি করার অধিকার একটি মৌলিক রাজনৈতিক অধিকার। তবে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, সহিংসতা বা সন্ত্রাসবাদের অভিযোগ প্রমাণিত হলে সরকার বা আদালত বিশেষ আইনের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। বাংলাদেশের ইতিহাসে অতীতে কিছু রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ হয়েছে, কিন্তু বড় মূলধারার দলকে নিষিদ্ধ করা অত্যন্ত বিরল ও জটিল বিষয়, কারণ এতে গণতান্ত্রিক প্রক্রিয়া, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্ন জড়িয়ে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল। স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রাখার কারণে দলটির রাজনৈতিক ভিত্তি দীর্ঘদিনের। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সমানভাবে শক্তিশালী একটি দল, যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যে মূলত বলা হয়েছে, যদি কোনো দল আইনগতভাবে নিষিদ্ধ হয় বা সাংবিধানিক শর্ত পূরণ না করে তাহলে তারা রাজনীতি করতে পারবে না, আর যদি আইনগত বাধা না থাকে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হবে। এই বক্তব্যকে কেউ দেখছেন কঠোর রাজনৈতিক অবস্থান হিসেবে, আবার কেউ দেখছেন নির্বাচনী কৌশল হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনে কয়েকটি সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, নিজেদের সমর্থকদের বার্তা দেওয়া। রাজনৈতিক বক্তব্য অনেক সময় সরাসরি আইনগত ঘোষণা নয়, বরং দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শক্ত অবস্থানের বার্তা। এর মাধ্যমে নেতৃত্ব বোঝাতে চান যে তারা প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন। দ্বিতীয়ত, রাজনৈতিক চাপ তৈরি করা। কোনো দলকে নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার প্রশ্ন তুললে সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এতে প্রতিপক্ষকে রক্ষণাত্মক অবস্থানে যেতে হয়। আওয়ামী লীগের নেতারা ইতোমধ্যে প্রতিক্রিয়ায় বলেছেন, দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনীতি করছে এবং কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নই আসে না। তৃতীয়ত, আইনি প্রক্রিয়ার ইঙ্গিত। যদি কোনো আদালতে মামলা চলমান থাকে বা কোনো তদন্ত প্রক্রিয়া থাকে, তাহলে তারেক রহমানের বক্তব্য সেই প্রক্রিয়ার ফলাফলের দিকে ইঙ্গিত হতে পারে। তবে এখন পর্যন্ত প্রকাশ্য কোনো চূড়ান্ত রায় বা সরকারি গেজেটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, এমন তথ্য প্রকাশ্যে নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাজনীতিতে নিষিদ্ধ শব্দটি অনেক সময় রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যবহার করা হয়, বাস্তব আইনি অবস্থার সঙ্গে যার সরাসরি মেল নাও থাকতে পারে। উদাহরণ হিসেবে দেখা যায়, কোনো দল নির্বাচন কমিশনের নিবন্ধন হারাতে পারে, কিন্তু তবুও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। আবার আদালতের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার নজিরও রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, গণতন্ত্রে বড় দল নিষিদ্ধ করা হলে তার প্রভাব শুধু ওই দলের উপর নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর পড়ে। আন্তর্জাতিক মহলও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপরও এর প্রভাব পড়তে পারে। এছাড়া ভোটারদের মনস্তত্ত্বও গুরুত্বপূর্ণ। কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করলে তার সমর্থকদের মধ্যে সহানুভূতির ঢেউ তৈরি হতে পারে। আবার বিপরীতভাবে আইনি প্রমাণের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিলে জনমতের সমর্থনও পাওয়া যেতে পারে। সবকিছু নির্ভর করে স্বচ্ছতা ও প্রমাণের উপর। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কবে আবার আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে? তারেক রহমানের বক্তব্য অনুযায়ী এটি নির্ভর করবে তিনটি বিষয়ের উপর।
১. আইনি অবস্থান পরিষ্কার হওয়া। ২. নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ৩. গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর অনুমোদন। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন দলটি বর্তমানে সক্রিয় এবং কোনো নিষেধাজ্ঞা কার্যকর নেই। তাদের দাবি, এই ধরনের বক্তব্য রাজনৈতিক প্রচারণার অংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা এখনও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। ফলাফল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ পাল্টা অভিযোগে সরব ছিল বিভিন্ন পক্ষ। কেউ বলছেন নির্দিষ্ট আসন টার্গেট করে ফল বদলে দেওয়া হয়েছে। কেউ দাবি করছেন পরিকল্পিতভাবে কাউকে হারানো বা জেতানো হয়েছে। তবে এসব বিতর্কের মধ্যেই সরাসরি প্রশ্নের মুখোমুখি হলেন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। একই সম্মেলনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জানতে চান নতুন সরকার হিসেবে সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উত্তরে তারেক রহমান বলেন, একটি নয় বরং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তিনি প্রথমেই দেশের ভঙ্গুর অর্থনীতির কথা বলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তার ভাষায় অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি হবে সরকারের অগ্রাধিকার। ওয়ালটন বিএলডিসি ভ্যান খরচ বাড়ছে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ভ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া। এদিকে পররাষ্ট্রনীতি নিয়েও ছিল সরাসরি প্রশ্ন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য সরকার প্রধান হিসেবে তার অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন, চীন, ভারত, পাকিস্তান সহ সবার সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ এবং এদেশের মানুষের বৃহত্তর স্বার্থকে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। এমনটাই বলেছেন তারেক রহমান। চীনের সঙ্গে সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাকে। এ প্রশ্নের উত্তরে তিনি জানান যে কোনো উদ্যোগই তখনই গ্রহণযোগ্য হবে যদি তা বাংলাদেশের অর্থনীতি ও জনগণের উপকারে আসে। পারস্পরিক স্বার্থই হবে প্রথম অগ্রাধিকার। সিদ্ধান্ত গ্রহণে তরুণদের মতামত নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তরুণদের কথা অবশ্যই শোনা হবে। তবে সমাজের সব শ্রেণীর মানুষের মতামতে বিবেচনায় রাখতে হবে। একই সাথে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে প্রশ্নে তারেক রহমান স্মরণ করিয়ে দেন এই সংস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ ছিল। তিনি জানান, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে সার্ককে সক্রিয় করার চেষ্টা করা হবে। আর তার থেকেও বড় একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জনাব তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে